নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। আজ বুধবার আর আজ হচ্ছে শুভ মহালয়া। মহালয়ার অনেক শুভেচ্ছা জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আমাদের সময় মহালয়া মানেই ছিল ওই সকালবেলা টিভিতে মাতৃ আরাধনা শুনে ঘুম ভাঙা, তারপর সপরিবারে মিলে টিভির সামনে বসা এবং মহালয়া দেখা। কিন্তু এখন সেই দিনগুলো কিন্তু শুধুই অতীত। তো যাই হোক, মহালয়া শুরু আর মহালয়া শেষ। মহালয়া শেষ মানেই দেবীপক্ষে সূচনা, মায়ের আগমন, আপামর বাঙালির 1 বছরের প্রতীক্ষার অবসান। যেহেতু আজ মহালয়া বাঙালির বিশেষ একটা দিন, আর এই বিশেষ দিনে সকাল সকাল ঘুমের থেকে উঠে বাসি কাজকর্ম করে আমি স্নানটাকেও সেরে নিয়েছি। তারপর চলে এসেছি সোজা ছাদে। আর আজকে সকাল এত বৃষ্টি হয়েছিল, কি বলবো, বৃষ্টিতে ভিজে ভিজেই সমস্ত বাসি কাজগুলো আমি সেরেছিলাম। তারপর চলে এসেছিলাম ছাদে, এসে ঠাকুরের যে কটা ফুল ফুটেছিল সেই ফুল কটা তুলে নিলাম। আর কালকে কয়েকটা গাঁদা ফুল রেখেছিলাম, সেগুলো দিয়ে সুন্দরভাবে কিন্তু আমার পুজোটা হয়ে যাবে। তো সকালবেলা আর দেবীপক্ষ মানেই তো ঘর দুয়ার পরিষ্কার করা, নতুন জামা কাপড় কেনা, এগুলোই। সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুরের জন্য ঘরটা মুছে নিলাম, আর এখন পুজোর জোগাড় করে নিচ্ছি। সকালে ঠাকুরের ঘরটর মুছে ঠাকুর পূজার জোগাড় করে নিয়েছিলাম। আর কালকে হচ্ছে ঠাকুরের জন্য ক্ষীরকদম এনেছিলাম, তো সেটা কালকে দিতে ভুলে গেছিলাম। তো ঠাকুর যেটা করে অবশ্যই মঙ্গলের জন্যই করে, সেটা আমি আজকে বুঝতে পারলাম। কারণ কালকে যদি আমি ক্ষীরকদম দিয়ে পুজো দিয়ে ফেলতাম, তো আজকে আমাকে আবার দৌড়াতে হতো দোকানে বা অন্য কিছু আনতে হতো। কিন্তু দেখো, কালকে যেহেতু আমি ভুলে গেছিলাম, আজকে মহালয়া একটা শুভ দিন, তো আজকেই ক্ষীরকদমটা দিয়ে পুজো দিলাম। এতে করে কিন্তু মনটাও ভীষণ ভালো লাগছে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে পুজো দিয়ে তারপরে এখন গীতা পাঠ করে নিলাম। গীতা পাঠ করে তারপরে আমি চলে আসলাম নিচে রান্নাঘরে। আর গীতা পাঠ করে সত্যি এত একটা সুন্দর অভ্যাস হয়েছে, যদি একদিন গীতা পাঠ না করি না, মনে হয় কী যেন একটা করিনি, বা নিজেকে না ভীষণ অপরাধী মনে হয় যে আজকে এটা করলাম না। খাওয়া দাওয়া, স্নান, কাজ কর্ম, ঘুম সবই তো চলছে, সবই তো ঠিকঠাকভাবে হচ্ছে, শুধু গীতা পাঠের জন্য আমার একটুখানি সময় হলো না। শুধু এরকম একটা চিন্তাভাবনাই আমার মনের মধ্যে আসে। আর সত্যি কথা বলতে, গীতা পাঠ না প্রত্যেকটা মানুষই যদি আমরা করি না, তাহলে জানো তো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনযাত্রাই না পাল্টে যাবে। কারণ গীতা হচ্ছে এমন একটা জ্ঞান যেটা মানুষকে আলোর পথ দেখায়। আমার তো ভীষণ ভালো লাগে। এমন এমন কিছু শব্দ আছে যেগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে আপনা আপনি জল পড়ে যায়। এই যে আমি তোমাদের কাছে ভিডিওটা এডিট করছি, বলছি মুখে, এতেই যেন আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এত ভালো লাগে, জীবনকে এত উদ্ভাসিত করে। তো যাই হোক, ঘুম থেকে তো ওগুলো সব কিছু সেরে চলে আসলাম। তারপরে তো মেয়েদের প্রথম স্থান হচ্ছে রান্নাঘর। আর প্রথম থেকে রাত, সকালবেলাও রান্নাঘরের কাজ, রাতেও রান্নাঘরের কাজ, মানে রান্নাঘরটাই যেন আমাদের সংসার, আর রান্নাঘরটাই মানে আমাদের জীবন। থাকার ঘরটা শুধু ওই রাতে শোয়ার জন্য আর একটু বিশ্রাম নেওয়ার জন্য, বাদ বাকি সময়টা তো আমাদের রান্নাঘরেই কাটে, তাই না বলো বন্ধুরা? আর আজ যেহেতু মহালয়, আর মহালয় মানেই তো অমাবস্যা তিথি। তো অমাবস্যায় হচ্ছে আমার শাশুড়ি মা কোনো অন্ন এরকম কিছু খান না আর কি, মানে চালের জিনিসটা খান না। তাই ওনার জন্য রুটি বানাবো, আর হচ্ছে ছোলার ডাল বানালাম, প্রথমেই দেখতে পেলে ছোলার ডাল বানালাম। আর আমাদের জন্য আজকে করব ডিম। তোমার দাদাভাইকে আমি সকালেই বলে দিয়েছি, যেহেতু ছেলে বাড়ি নেই আর মেয়ের ডিমের ঝোল হলে মেয়ের আর কিচ্ছু চাই না, আমিও তাই এক তরকারি দিয়ে দিব্যি খেতে পারি। আর আমার শাশুড়ি মা তো ওই রুটি ছোলার ডাল এগুলোই খাবে। তোমার দাদাভাইকে বললাম যে আজকে আর বেশি কিছু করব না, শুধু ডিমের ঝোল আর ওই পটল কেটে রেখেছিলাম তোমাদের দেখালাম, ওই পটল ভাজা আর ডিমের ঝোল ভাতই করবো, আর কিছু করব না।
দাদাভাই বললো ঠিক আছে, যা খুশি তাই করো। তো শাশুড়ি মায়ের জন্য তো ওইদিকে দেখলেই ছোলার ডাল, আর এখন রুটি ভেজে নিচ্ছি। এই রুটি দিয়ে ছোলার ডাল দিয়ে ওনাকে খেতে দিয়ে দেবো। আর আমাদের জন্য ওইদিকে ডিমের ঝোল আর ভাত গরম গরম আর পটল ভাজা। আজকে আমাদের এই কিন্তু খাওয়া দাওয়া। আর গল্পে গল্পে সমস্ত রান্নাবান্নাও কিন্তু আমার প্রায় কমপ্লিট। আর এদিকে আমার শাশুড়ি মায়ের খাবারটাও কিন্তু হয়ে গেছে। তো ওনার জন্য আমি খাবারটা বেড়ে নিচ্ছি। করেছিলাম বললাম ওই যে 2 পিস রুটি আর 1 বাটি ছোলার ডাল দিয়ে দিয়েছিলাম, আর সাথে দিয়ে দিয়েছিলাম 2 টুকরো শসা। কয়েকদিন আমি ওনাকে 3টে করে রুটি দিয়েছিলাম, কিন্তু উনি না 3টে রুটি খেতে পারে না। উনি আমাকে বলেছে 2টো করে রুটি দেবা, 2টো খেলেই আমার ঠিকঠাক হয়। তার জন্য আমি বড় বাটিতে করে 1 বাটি তরকারি দিয়ে দিই, যাতে ওনার পেটটা ঠিকঠাক মতো ভরে যায়। আর এদিকে দেখো আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে। তো ডিমের ঝোলটা হওয়ার পর শাশুড়ি মাকে তো খাবার দিয়েই দিয়েছি, তারপর তোমার দাদাভাই খাবার দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি চলে এসেছি বিছানাটা গোছাতে। আসলে আমাদের মতো গৃহবধূদের কোনো স্পেশাল দিন, মহালয় বা সানডে এরকম বলে মনে হয় আর কিছু থাকে না। কারণ বিয়ের পর ওগুলো সবই শেষ হয়ে যায়। ওর বায়না মেটাবো, এ কী খাবে, ও কী খাবে, সংসারে এই কাজটা এখনও হয়নি, ওই কাজটা করতে হবে। কোথাও যাওয়ার আগে সমস্ত কাজ গুছিয়ে টুয়ে সবার খাবার রেডি করে, সবার কি কি লাগবে, কার কি কোন জামা প্যান্ট পরবে, কার কোনটা প্রয়োজন, সব কিছু বার করে গুছিয়ে গোছাতে গোছাতে শরীরের মধ্যে যেন এনার্জিটাই লস হয়ে যায়। তখন আর মনে হয় না যেন কোথাও যাই। এরকমই কি হয় গৃহবধূদের জীবনগুলো। পরিবারের সব পায়ের সমস্ত রকম বায়না তো মেটাতেই হয়, তার ওপর আমরা আবার দিন আনা দিন খাওয়া ঘরের গৃহবধূ। ঘরের সংসারে কাজকর্ম সামলে, সবার বায়না সামলে, তারপর আমাদের এক্সট্রা কিছু ইনকামের কথাও ভাবতে হয়। তো সেগুলো ভাবতে গিয়ে আর নিজের জন্য আর কোনো কিছুই ভাবা হয়ে ওঠে না। আসলে আমাদের মতো গৃহবধূদের জীবনটাই মনে হয় এরকম, মানিয়ে নিতে নিতে আর মানাতে মানাতেই কিন্তু জীবনটা শেষ হয়ে যায়। এর জন্য আর তেমন করে কিছুই ভাবা হয়ে ওঠে না। পরিস্থিতি আমাদের সব রকমভাবে চলতে শিখিয়ে দেয়। আর যখন যেমন পরিস্থিতি, আমরা কিন্তু ঠিক পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে চলতে পারি। আর একটা বয়স আসে, একটা বয়সের পর যখন আমাদের জীবন থেকে শখ ফুর্তিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় না, তখন যেন পরিস্থিতিটাই আমাদের কাছে সব কিছু হয়ে ওঠে। সমস্ত পরিস্থিতির সাথে কিন্তু আমরা মোকাবিলা করতে শিখে যাই। আজকে খেয়ে কালকে কি খাবো, সেই চিন্তাটাই কিন্তু আমাদের মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে। কোন খাবারটা খেলে ছেলে মেয়ে সুস্থ থাকবে, সেই চিন্তাটা কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। এ কী খাবে, ও কী খাবে, কখন কার কোনটা প্রয়োজন, এইগুলোই কিন্তু সবসময় আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। তাই আমরা সমস্ত পরিস্থিতির সাথেও মোকাবিলা করতে সক্ষম হয়ে উঠি। আসলে আমাদের মেয়েদের জীবনটাই মনে হয় এরকম, যতদিন বাবার ঘরে থাকি ততদিনই হয়তো সুখ সমৃদ্ধি, তারপরে কিন্তু মনে হয় আস্তে আস্তে সব সুখ সমৃদ্ধি বিসর্জন দিয়ে দিতে হয়। কিন্তু মানুষের একটা সময় আসে, আমাদের মেয়েদের জীবনেই সবথেকে বেশি এই সিচুয়েশনটা আসে। সেটা হলো আমাদের, শুধু মেয়ে বলবো না, ছেলেদেরও। ধরো যখন যেই সময় আমাদের মানে প্রত্যেকেরই মনে হয় তখন সেই কাজটা করা উচিত। কারণ আমাদের যদি এখন একটা ভালো কালারিং শাড়ি পরতে ইচ্ছা করে, আর সেটা যদি হাজব্যান্ডের কাছে বায়না করি, তখন যদি না পাই, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আমাদের এমন একটা সময় আসে, তখন কিন্তু আমরা শাড়ির জন্য আর বায়না করি না। আমাদের 1 থেকে 40 মেয়েদের জীবনে এনাফ। আর 40 বছরের পর থেকে কিন্তু আমাদের কোনো শাড়ি বা গয়নার প্রয়োজন হয় না। তখন প্রয়োজন হয় মেডিসিন, কোনো একটা ভরসার হাত, কোনো একটা ভরসাযুক্ত মানুষের। তখন কিন্তু আমাদের জীবন থেকে একা একাই শখ ফুর্তিগুলো এমনিতেই বিলুপ্তি হয়ে যায়। তখন কিন্তু ওই যে মেডিসিন, আজকে আমার এই শাড়িটা না থাক, শাড়ির টাকাটা তোলা থাক, এটা দিয়ে হয়তো আমার কালকে মেডিসিনের টাকাটা হয়ে যাবে, এমন চিন্তা ভাবনাটাই কিন্তু চলে আসে। তো যাই হোক, গল্পে গল্পে অনেক গল্প করে ফেললাম, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর তোমাদের সাথে কিন্তু একটা জিনিস এখনও শেয়ার করা হয়নি, সেটা হলো আমাদের বাড়ির সব থেকে প্রধান যে সদস্য আমাদের গপু, আমার গোপাল সোনা, তার ড্রেস কিন্তু চলে এসেছে অলরেডি। 2টো ড্রেস, একটা ইয়েলো আর একটা এই যে ভায়োলেট কালারের এই ড্রেসটা। কেমন হয়েছে ড্রেসগুলি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে এই ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থাকো। কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসার কিন্তু একান্তই আমার
প্রয়োজন। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে কিন্তু আমি কিছুতেই এগোতে পারবো না। তো ড্রেসগুলো কেমন হয়েছে গোপালের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটি এখানেই রাখছি। পুজোতে সবাই অনেক অনেক মজা করো, অনেক অনেক ভালোভাবে থাকো। টাটা সবাইকে।